এই 2025 সালে এসে যদি আপনি একটা স্মার্টফোন কিনতে চান তাহলে অবশ্যই বলবো যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখা উচিত, না হলে আপনার কষ্টে জমানো টাকা দিয়ে যখন একটা স্মার্টফোন কিনে আনবেন আপনি এক সপ্তাহ কিংবা এক মাস যেতেই বুঝতে পারবেন যে আপনি একটা ভুল ডিসিশন নিয়েছেন, একটা ভুল স্মার্টফোন আপনার জন্য কিনে এনেছেন। কারণ বর্তমান সময়ে বাংলাদেশের কোম্পানিগুলো যেই লেভেলের মানে ভুয়া মার্কেটিং করতেছে, আমি এটা ভুয়া বলবো না, শুধু বাংলাদেশি না, বাংলাদেশে আনঅফিসিয়ালি যে ফোনগুলো ঢোকে সেইগুলোর মধ্যে এই ধরনের স্ক্যামিং হচ্ছে। যার কারণে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার একটা স্মার্টফোন কেনার জন্য আসলে কি প্রয়োজন, মানে কি দেখে স্মার্টফোনটা আপনি কিনবেন, আর যে বিষয়গুলো কোম্পানি অনেক বেশি হাইলাইট করতেছে সেগুলো আসলে আমাদের কতটুকু প্রয়োজন সেই সব ব্যাপারে কথা বলবো আজকের ভিডিওতে। প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইপি রেটিং। হ্যাঁ, বর্তমান সময়ে যে ফোনগুলো মার্কেটে রিলিজ হচ্ছে আপনি দেখবেন যে ম্যাক্সিমাম সময় এই ফোনগুলোর মধ্যে মার্কেটিং করা হচ্ছে যে এই ফোনটাকে 2 দিন 3 দিন পানির নিচে ভিজাতে পারবেন, আপনি এই ফোনটাকে যদি হাত থেকে ফেলে দেন ভাঙবে না, গাড়ির নিচে চলে গেলেও ভাঙবে না, ডিউরেবিলিটি অনেক বেশি স্ট্রং। কিন্তু আদৌ কি আমাদের এরকম আইপি রেটিং প্রয়োজন আছে? হ্যাঁ, আইপি রেটিং প্রয়োজন আছে, এটা পানিতে পড়লে নষ্ট হবে না, এটা ভালো ব্যাপার। কিন্তু আইপি রেটিং দিতে গিয়ে সেই ফোনের অন্য জায়গায় কাটপিস করে দেওয়াটা আমার কাছে খুবই মানে ইলজিক্যাল মনে হয়। নরমালি চিন্তা করে দেখেন যে আপনার ফোনটা নিয়ে লাস্ট আপনি কবে সুইমিং পুলে গিয়ে সাঁতার কাটছেন কিংবা আপনার ফোনটা পানিতে পড়ে গেছে? আমার মনে হয় না যে পড়ছে কিংবা আপনি পানিতে 6 মাসের মধ্যে একবার নামছেন। যাই হোক, তারপর আসি হচ্ছে বিল কোয়ালিটিতে। আপনি দেখবেন যে বিল কোয়ালিটির দিকে প্রচুর নজর দিচ্ছে, ফোনকে আসার মারলেও ভাঙতেছে না। এটাও ভালো ব্যাপার যে ফোন মানে অনেক বেশি শক্তপোক্ত হচ্ছে, কিন্তু এই শক্তপোক্ত করতে গিয়ে ফোনের অন্য জায়গায় কস্ট কাটিং করে দেওয়া, লাইক ক্যামেরা, ডিসপ্লে কিংবা পারফরমেন্সের কস্ট কাটিং করে দেওয়া, এইটা আমার কাছে কোনো অবস্থাতেই যৌক্তিক মনে হয় না। কারণ ফোন দিয়ে কেউ বড়ই পারতে যাবে না কিংবা আম পারতে যাবে না, ফোন নর্মালি মানুষজন সেফলি ইউজ করে। হ্যাঁ, একটা স্ট্যান্ডার্ড বিল কোয়ালিটি অবশ্যই থাকা দরকার, একদমই মানে ভঙ্গুর কোনো ফোন আমি বলতেছি না যে কোম্পানিগুলো নিয়ে আসুক, একটা স্ট্যান্ডার্ড হলেই কিন্তু যথেষ্ট। তার মানে এই না যে এটা দিয়ে বড়ই পারতে কিংবা আম পারতে যাবে ফোন দিয়ে। ভালো বিল কোয়ালিটি এবং IP69 এর ওয়াটার রেটিং দেখে শুধুমাত্র গিয়ে ফোন দৌড় দিয়ে কিনে ফেলবেন না, চিন্তা করবেন যেই প্রাইসে ফোনটা পাওয়া যাচ্ছে সেই প্রাইসে ভালো স্পেসিফিকেশন পাচ্ছেন কিনা, ভালো একটা ডিসপ্লে, ভালো একটা ক্যামেরা, ভালো একটা এসওসি দেওয়া হচ্ছে কিনা, তাহলে কিন্তু আপনি সেই ফোনটা কিনতে যাবেন। না হলে দেখবেন যে আপনি 30,000 টাকা দিয়ে একটা ফোন কিনছেন কিন্তু সেটার পারফরমেন্স দিচ্ছে হচ্ছে 10,000 টাকার ফোনের মতো। কারণ হচ্ছে আপনার ফোনের ইনভেস্টটাই করা হয়েছে মূলত বিল কোয়ালিটিতে আর হচ্ছে আইপি রেটিং এ। তো সেই জায়গায় আপনি অন্য জায়গায় কাট পিস দেখবেন, এটাই স্বাভাবিক। যার কারণে আমি বলবো যে আইপি রেটিং কিংবা বিল কোয়ালিটি দেখি দৌড়ে গিয়ে ফোন কেনার কোনো রিজন নেই। তারপর যে স্ক্যামিংটা হচ্ছে এটা নিয়ে কথা বললে হয়তো অনেকেই আমার সাথে দ্বিমত করতে পারেন। লাস্ট ইয়ার থেকে আমরা দেখে আসতেছি যে এআই এর ছড়াছড়ি হয়ে গেছে ফোনগুলোতে। মানে একটা ফোন বাংলাদেশে 20,000 টাকা দামে রিলিজ করছে কিন্তু সেটার মধ্যে লাখ টাকার এআই দেখাচ্ছে, মানে এআই এর প্রচুর খেলাধুলা দেখাচ্ছে। কিন্তু সেই এআইটা এই 20,000 টাকার ফোনটা যেই লোক কিনবে সেটা আসলে মানে সে কতটুকু ব্যবহার করবে? আমার মনে হয় না যে খুব বেশি মানুষজন ব্যবহার করবে। যেরকম এই যে স্যামসাং এর ফোনটা, এটার মধ্যে গ্যালাক্সি এআই রয়েছে, হ্যাঁ এটা খুবই ইউজফুল, কিন্তু আমি মনে হয় না যে এটা মানে ইউজ করার মধ্যে আমি একবারের বেশি এই এআইটা ইউজ করছি। ছবি হয়তো ইরেজ করছি কিংবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, তার থেকে বেশি এআই এর কিন্তু এটার মধ্যে কাজ নাই। তো লাখ টাকার ফোনগুলোতে যখন এআই নিয়ে এত বেশি মাতামাতি করতেছে না, সেই জায়গায় 20,000 টাকার ফোনের মধ্যে এআই দিয়ে সেই লোক কি করবে সেটাই আমার মাথায় ধরে না। তো এই এআই এর স্ক্যামগুলো থেকে দূরে থাকবেন এবং যত ধরনের এআই ফিচার রয়েছে এই ধরনের ফিচার টিচার কিন্তু আপনি অ্যাপ দিয়ে থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র ওই স্পেসিফিক এআইটার জন্য ওই ফোনটাই যে আপনাকে কিনতে হবে ব্যাপারটা এরকম না। আপনি যে কোনো ফোন ভালো স্পেসিফিকেশন দেখে কিনবেন, তাহলে আপনি সেই এআইটাই সেম এআইটাই কিন্তু এটার মধ্যে আপনি যে কোনো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে ইউজ করতে পারবেন। 3 নম্বরে থাকছে ভার্চুয়াল র্যামের মূলা। এই মূলা ঝুলতেছে বাংলাদেশে মোটামুটি 5 বছর ধরে। কারণ ভার্চুয়াল র্যাম দেখবেন যে আপনার ফোনের মধ্যে 4 জিবি র্যাম রয়েছে, কিন্তু সেইটার মধ্যে লেখা থাকবে যে 4+4 মানে হচ্ছে 8 জিবি র্যাম। তার মানে কি আপনার ফোনে 8 জিবি র্যাম হচ্ছে? কখনোই না। ভার্চুয়াল র্যাম কখনোই আপনার যে মেইন র্যাম রয়েছে সেটার মতো ফাস্ট কাজ করবে না। ভার্চুয়াল র্যামটা কিভাবে কাজ করে একটু ছোট করে বলি। আপনার ফোনে যদি 4 জিবি র্যাম থাকে তাহলে আর বাকি 4 জিবি আসবে হচ্ছে আপনার স্টোরেজ থেকে। ধরেন আপনার ফোনের স্টোরেজ হচ্ছে 64 জিবি, তাহলে এখন আপনি ইউজ করতে পারবেন হচ্ছে 60 জিবি স্টোরেজ। তার মানে হচ্ছে 4 জিবি আপনার র্যামে চলে আসছে। ভার্চুয়ালি র্যাম যদি 4 জিবি বেড়ে যায় তার মানে হচ্ছে আপনার ফোনের স্পিড অনেক বেশি বেড়ে যাবে। ব্যাপারটা এরকম না, 19-20 ডিফারেন্স দেখতে পাবেন, যেটা আমার মনে হয় না যে খুব বেশি একটা দরকার আছে। তো অনেকেই আছে যে জিজ্ঞেস করেন যে ফোনের র্যাম কত, তখন হয়তো দোকানদার আপনাকে বলে যে এটার মধ্যে 8 জিবি আছে আর 8 জিবি চাইলে আপনি বাড়াতে পারবেন, তার মানে 16 জিবি র্যাম। তো এই ধরনের 16 জিবি র্যাম কিংবা 4 জিবি 8 জিবি র্যাম এই ধরনের স্ক্যামিং থেকেও দূরে থাকবেন। 4 নম্বরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই পিক ব্রাইটনেস। এখন বর্তমান সময়ে দেখবেন যে 30 কিংবা 40,000 টাকা দিয়ে একটা ফোন কিনতে গেলে সেই ফোনের মধ্যে 4000 নিটস কিংবা 5000 6000 নিটস পিক ব্রাইটনেস দেওয়া হচ্ছে। আদৌ কি আমাদের এত বেশি ব্রাইটনেস দরকার আছে? আপনি দেখবেন যে স্যামসাং S25 আলট্রা যে ফোনটা আসছে সেটার মধ্যে পিক ব্রাইটনেস মাত্র 2500 নিটস। সেই জায়গায় 40,000 কিংবা 30,000 টাকা দিয়ে ফোন কিনলে 5000 কিংবা 6000 নিটস ব্রাইটনেস তারা কিভাবে অফার করতেছে? সেই ব্রাইটনেসটা কি আদৌ ওই জায়গায় গিয়ে হিট করতে পারে? কখনোই আমার কাছে মনে হয় না যে হিট করতে পারে। আপনি যদি দুইটা ফোনকেই সাইড বাই সাইড ডিরেক্ট সানলাইটে নেন দেখবেন যে ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লেটাই বেশি ব্রাইট মনে হচ্ছে। তো সেই জায়গায় নাম্বার গেমের পিছনে আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা কোম্পানি দৌড়াচ্ছে। পিক ব্রাইটনেস বেশি দেখে সেই ফোনটা আপনি দৌড়ে কিনতে যাবেন না। ফোনের ডিসপ্লের কোয়ালিটি আসলে আদৌ কতটুকু ভালো সেটা যাচাই করবেন এবং ফোনের ওভারঅল চিন্তা ভাবনা করে তারপরে আমার মনে হয় যে ফোনটা কেনা উচিত, শুধুমাত্র পিক ব্রাইটনেস না দেখে। লাস্ট বাট নট দ্য লিস্ট, কার্ভ ডিসপ্লে। হ্যাঁ, দেখেন যে আমার হাতে এটা হচ্ছে S22 আলট্রা। এটার মধ্যে অনেক বেশি কার্ভি একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, কিন্তু আপনি যদি 2025 সালে
পিক্সেলের S25 আলট্রা ফোনটা দেখেন সেটার মধ্যে কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে ইউজ করা হয়েছে, লাস্টে S24 আলট্রার মধ্যে কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে ইউজ করা হয়েছে। আইফোনের মধ্যে তো সবসময় ফ্ল্যাট ডিসপ্লে ইউজ করা হয়। তো চিন্তা করেন যে লাখ টাকার ফোনগুলা মানে কার্ভ ডিসপ্লে, এই ধরনের কার্ভ ডিসপ্লে ছেড়ে এসে ফ্ল্যাট ডিসপ্লেতে চলে আসছে, আর হচ্ছে যে 20,000 কিংবা 25,000 টাকার ফোনের মধ্যে আপনাকে কার্ভ ডিসপ্লে অফার করা হচ্ছে। তার মানে কি আপনি কার্ভ ডিসপ্লে কিনবেন? কিন্তু এই 2025 সালে এসে আমি কোনো অবস্থাতেই আপনাদেরকে কার্ভ ডিসপ্লে মানে কিনতে বলবো না। হ্যাঁ, আমার কাছেও কার্ভ ডিসপ্লে মাঝে মাঝে ভালো লাগে এবং ম্যাক্সিমাম মানুষজনের কাছে কার্ভ ডিসপ্লে ভালো লাগে। ফোনটা হাতে নিতে অনেক বেশি প্রিমিয়াম মনে হয়, অনেক বেশি দামি ফোন মনে হয়। কিন্তু এই দামি ফোনের মানে ফ্লেক্স আপনি দেখাইতে গিয়ে দেখবেন যে আপনার লস হয়ে যাচ্ছে, কারণ এই কার্ভ ডিসপ্লেগুলো খুবই ভঙ্গুর হয়ে থাকে, হাত থেকে দু একবার পড়লেই ভেঙে যায়। লাখ টাকার ফোনগুলো, এই ধরনের লাখ টাকার ফোনগুলো হাত থেকে পড়লে ভেঙে যায়। সেই জায়গায় যখন আপনাকে মাত্র কত 20,000-25,000 টাকায় ফোন দিচ্ছে, সেইটার ডিসপ্লে যে ভাঙবে না কোনো অবস্থাতেই কিন্তু গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। কর্নিং গরিলা গ্লাস 7 এর প্রোডাকশন দিয়ে রিসেন্টলি একটা ফোন মার্কেটে আসছে কার্ভ ডিসপ্লে, আমি নামটা বলতে চাচ্ছি না। তো সেইটার অবস্থা কি হবে? আপনি যখন 20,000 টাকা দিয়ে একটা ফোন কিনবেন, যেই লোক 20,000 টাকা দিয়ে ফোন কিনবে সে হয়তো 2,000 টাকা দিয়ে একটা গ্লাস প্রোটেক্টর লাগাবে না কখনোই। তো যারা এই ধরনের কার্ভ ডিসপ্লে পছন্দ করেন তারা চাইলে নিতে পারেন, বাট আমি কখনো এটা রিকমেন্ড করি না, কারণ এটা যতই শক্ত হোক খুব ইজিলি ভেঙে যায়। তার থেকে বড় বিষয় হচ্ছে যে সস্তায় যে কার্ভ ডিসপ্লেগুলো আসতেছে মার্কেটে, যে ফোনগুলোর মধ্যে প্রত্যেকটা ফোনের মধ্যেই গিয়ে দেখবেন যে মিসটাচের ইস্যু রয়েছে। মানে ফোনটা যখন আপনি এইভাবে হাতে নিয়ে ব্যবহার করবেন প্রচুর পরিমাণের মিসটাচ হবে, যেটার উপর প্রচুর বিরক্ত হয়ে যান। আর কিছুদিন পরেই দেখা যায় যে কার্ভ ডিসপ্লে যে এজগুলো রয়েছে সেইগুলোর মানে কালার চেঞ্জ হয়ে গেছে, কিংবা ওই দিক থেকে প্রবলেম হওয়া শুরু হয়ে গেছে, কিংবা গ্রিন লাইন অথবা পিঙ্ক লাইনের মানে প্রচুর প্যারা খাচ্ছেন। তো এই ধরনের সস্তা কার্ভ ডিসপ্লে থেকে আমি বলবো যে আপনারা চাইলে একটু দূরে থাকতে পারেন। দেখেন যে ফ্ল্যাট ডিসপ্লেওয়ালা ফোন কিনতে পারেন কিনা, সেটা আমার কাছে মনে হয় যে কার্ভ ডিসপ্লে থেকে অনেক বেশি বেটার। তো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কাছে কোনটা স্ক্যামিং বেশি মনে হয় সেটা চাইলে কমেন্ট করতে পারেন, এবং আপনাদের মাথায় যদি নতুন কোনো আইডিয়া এসে থাকে যে এগুলো নিয়ে স্ক্যামিং হচ্ছে, চাইলে কমেন্ট করতে পারেন। পরবর্তী কোনো ভিডিওতে সেই বিষয়টা নিয়েও আলোচনা করার চেষ্টা করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।